আজ আমরা একটা দারুণ গল্প শুনব কিভাবে কয়েকটা সাধারণ কাগজের উদ্ভাবন আজকের এই বিশাল আধুনিক অর্থনীতিকে গড়ে তুলল। এটা এমন এক গল্প যেখানে বিশ্বাসী হয়ে উঠেছিল সবচেয়ে দামি মুদ্রা। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। ভাবা যায় কিভাবে মানুষের বিশ্বাস আর কয়েকটা কাগজ মিলেমিশে পুরো দুনিয়ার সম্পদকে নতুন করে চিনতে শেখালো। চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো গল্পটা শুরু হচ্ছে সেই মধ্যযুগের শেষের দিকে। তখন ব্যবসা বাণিজ্য একেবারে ফুলে ফেঁপে উঠছে, কিন্তু একটা বিশাল সমস্যা পুরো ব্যাপারটাকে আটকে রেখেছিল। আর সেটা হলো সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ঝুঁকি। সমস্যাটা আসলে ছিল সোনা বা রূপার মতো ধাতব মুদ্রা নিয়ে। এগুলো তো আর হালকা জিনিস না, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়াটা ছিল যেমন কঠিন, তেমনই বিপজ্জনক। একজন বণিকের সম্পদ আর তার স্বপ্ন দুটোই যেন তার বয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে আটকে থাকত। আর রাস্তায় তো দস্যুদের ভয় ছিলই। আর ঠিক এই জায়গাতেই আসলো প্রথম বৈপ্লবিক সমাধানটা। এমন একটা সমাধান যা সম্পদকে প্রথমবারের মতো তার ভৌত রূপ তার ওজন বা আকার থেকে আলাদা করে দিল। জন্ম হল কাগজের প্রতিশ্রুতির। পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। একবার ভাবুন, আগে যেখানে ব্যবসায়ীদের সোনার ভারী সিন্দুক নিয়ে বিপদসংকুল পথ পাড়ি দিতে হতো, সেখানে এখন শুধু একটা হালকা কাগজই যথেষ্ট। বাণিজ্য হয়ে গেল অনেক অনেক বেশি গতিশীল আর নিরাপদ। আচ্ছা, এই বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কাজ করত কিভাবে? প্রক্রিয়াটা ছিল একদম সহজ, কিন্তু এর প্রভাব ছিল যুগান্তকারী। ধরুন, একজন বণিক ভেনিসের কোনো মার্চেন্ট ব্যাংকে তার সোনা জমা দিলেন, বিনিময়ে পেলেন একটা সিল করা কাগজ। এরপর তিনি হালকা শরীর আর নিশ্চিন্ত মনে ব্রুজে চলে গেলেন, আর সেখানে গিয়ে পার্টনার ব্যাংকে ওই কাগজটা দেখেই সমপরিমাণ সোনা তুলে নিলেন। ব্যাপারটা আসলে এটাই দেখিয়ে দেয় যে বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে। এর পেছনের মূল ধারণাটা ছিল পেমেন্ট আর সেটেলমেন্টকে আলাদা করে দেওয়া। এই উদ্ভাবনটা একটা একদম নতুন অর্থনৈতিক যুক্তির জন্ম দিল। বাণিজ্য এখন আর গরুর গাড়ির গতিতে নয়, বরং মানুষের চিন্তার গতিতে এগোতে শুরু করল। বলা যেতে পারে এটাই ছিল বিশ্বায়নের একেবারে প্রথম ধাপ। কিন্তু বাণিজ্যের পথ যতই লম্বা হতে লাগল আর মানুষের স্বপ্ন যতই বড় হতে শুরু করল, ততই একটা নতুন আর আরও ভয়ঙ্কর ঝুঁকির জন্ম হল। একবার শুধু কল্পনা করুন, একটা মাত্র সমুদ্র যাত্রায় একজন বণিকের সারা জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত বিনিয়োগ সাগরে ডুবে যেতে পারত। একটা ভয়ঙ্কর ঝড় বা জলদস্যুদের আক্রমণ, ব্যাস সব শেষ। এই যে বিশাল একটা ঝুঁকি, এটা সামলানোর জন্য নতুন কোনো একটা ব্যবস্থার দরকার ছিল। আর এই সমস্যার একটা দারুণ চতুর সমাধান হিসেবে আসলো ইন্স্যুরেন্স বা বীমা। এর আইডিয়াটা ছিল অসাধারণ। অনেক ব্যবসায়ী মিলে অল্প অল্প করে টাকা বা প্রিমিয়াম দিয়ে একটা তহবিল তৈরি করতেন। এখন যদি কোনো কারণে কারোর ক্ষতি হতো, তাহলে সেই তহবিল থেকে তাকে সাহায্য করা হতো। একজনের বড় ক্ষতিটা সবার ছোট ছোট অংশে ভাগ হয়ে যেত। বীমা আসার ফলে কি হলো জানেন? দূরপাল্লার বাণিজ্য আর নিছক একটা জুয়া বা ভাগ্য পরীক্ষা রইল না। এটা হয়ে গেল একটা হিসেব করে নেওয়া যায় এমন ব্যবসায়িক ঝুঁকি। আর এর ফলেই ব্যবসায়ীরা নতুন নতুন বাজার খুঁজতে, নতুন নতুন পথে পা বাড়াতে অনেক বেশি সাহসী হয়ে উঠলেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যবসায়ীদের কথা বললাম। এবার চলুন তাদের সমস্যা থেকে একটু সরে গিয়ে রাষ্ট্র আর বড় বড় প্রতিষ্ঠানগুলোর আরও বড় লক্ষ্যের দিকে তাকানো যাক। ভাবুন তো, একটা বিশাল নৌবাহিনী তৈরি করা বা একটা গোটা শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা বানানো, এই ধরনের বিশাল সব প্রজেক্টের টাকা আসবে কোত্থেকে? কোনো একজন রাজা বা বণিকের একার পক্ষে তো এত বিপুল খরচ বহন করা সম্ভব ছিল না, তাই না? এর সমাধান হিসেবে আসলো বন্ড। ব্যাপারটা কি? সরকার সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট পরিমাণে টাকা ধার নিত, আর বিনিময়ে একটা প্রতিশ্রুতি দিত যে একটা নির্দিষ্ট সময় পর সুদসহ সেই টাকা ফেরত দেওয়া হবে। এটা ছিল সাধারণ মানুষের সম্পদকে এক করে বিশাল কোনো জাতীয় প্রকল্পে কাজে লাগানোর একটা বৈপ্লবিক উপায়। এর ফলে যেটা হলো, রাষ্ট্র আর নাগরিকদের মধ্যে সম্পর্কটাই কিন্তু বদলে গেল। সরকার এখন আর শুধু কর আদায়কারী একটা সংস্থা নয়, বরং সরকার নিজেই মূল্যের একজন গ্যারান্টার বা নিশ্চয়তাদাতা হয়ে উঠল। আর এখান থেকেই জন্ম নিল একটা ঋণভিত্তিক অর্থনীতি। এই যে এতগুলো উদ্ভাবন, বিল অফ এক্সচেঞ্জ, বীমা, বন্ড, এগুলোর ফলে আসলে কি হলো? অর্থের যে ধারণাটা, সেখানেই একটা মানসিক বিপ্লব ঘটে গেল। অর্থ আর শুধু হাতে ছোঁয়া যায় এমন কোনো বস্তু রইল না, এটা ধীরে ধীরে একটা ধারণায় পরিণত হল। দেখুন, একদম শুরুতে অর্থ মানে ছিল একটা ভৌত জিনিস। যেমন ধরুন একটা সোনার মুদ্রা, এটাকে হাতে নেওয়া যেত, এর ওজন মাপা যেত। এরপর বিল অফ এক্সচেঞ্জ বা বন্ডের হাত ধরে অর্থ হয়ে উঠল কাগজে লেখা একটা প্রতিশ্রুতি। কাগজটার নিজের কোনো দাম নেই, কিন্তু এর পেছনে যে প্রতিশ্রুতিটা আছে সেটাই ছিল আসল। আর সবশেষে
আজকের দিনে অর্থ হয়ে উঠেছে পিওর ইনফরমেশন বা বিশুদ্ধ তথ্য, একটা লেজারে লেখা কিছু সংখ্যা, একটা হিসেব যা শুধু বিশ্বাসের উপর ভর করে টিকে আছে। এবার আসি আরও একটা ইন্টারেস্টিং ব্যাপারে, যেটাকে বলে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম। এখানে ব্যাংকগুলো কি করে? তারা তাদের কাছে জমা থাকা টাকার একটা খুব সামান্য অংশ, ধরুন 10% রিজার্ভ হিসেবে রেখে দেয়, আর বাকি 90%ই তারা ঋণ হিসেবে বাজারে ছেড়ে দেয়। এর ফলে অর্থনীতিতে এমন নতুন অর্থের সৃষ্টি হয় যা খনি থেকে তোলা মোট সোনার চেয়েও অনেক গুণ বেশি। আর ঠিক এই সিস্টেমটার কারণেই অর্থনৈতিক বৃদ্ধি আর খনিজ সম্পদের সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকল না, অর্থ হয়ে উঠল প্রায় অসীমভাবে বাড়ানোর মতো একটা জিনিস। এই একটা কথাই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম। মূল্য একটা ধাতুর ওজন থেকে সরে এসে একটা প্রতিশ্রুতির শক্তির ওপর নির্ভর করতে শুরু করল। মূল্য যেন ভৌত জগৎ থেকে সরে এসে বিশ্বাসের এক বিমূর্ত জগতে চলে গেল। কিন্তু এই বিবর্তন একটা নতুন আর আরও জটিল প্রশ্নের জন্ম দেয়। যদি অর্থ শুধুই একটা প্রতিশ্রুতি হয়, তাহলে সেই প্রতিশ্রুতির নিয়ন্ত্রক কে? আর যার হাতে এই নিয়ন্ত্রণের ক্ষমতা, তার শক্তিটাই বা কতখানি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার পরবর্তী অধ্যায়ের দরজা খুলে দেয়।